কি সুন্দর লাগছে, মনোরম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এরকম ফাঁকা স্টেশন। হাওড়া থেকে আমাদের ট্রেন 257 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছে তার সপ্তম স্টপেজ ধানবাদ রেল স্টেশনে। ঘড়িতে বাজে এখন দুপুর 2টো আর আমরা এখন পৌঁছে গেছি মির্জাপুর জাংশন রেলওয়ে স্টেশনে। এদিকে আমাদের সুব্রতদা খেতে শুরু করে দিয়েছে, আমাদের জন্য আর অপেক্ষাই করলো না, এত খিদে পেয়ে গেছে। জয় হিন্দ সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। আর যদি ভালো নাইও থাকেন চিন্তার কোনো কারণ নেই, এসে গেছি আমি বিরাজ আপনাদের জন্য আরেকটি নতুন ট্রাভেল ভিডিও নিয়ে। সুতরাং আর অপেক্ষা না করে বসে পড়ুন এবং আমার সঙ্গে পুরো জার্নিটাকে উপভোগ করতে থাকুন। আমি আমার ভ্রমণ জার্নিতে যেতে চলেছি ভারতবর্ষের হৃদয় বলে পরিচিত রাজ্য মধ্যপ্রদেশ। আর আমার ট্রেন রয়েছে 11টা 40-এ হাওড়া থেকে মুম্বাই 12321 মুম্বাই মেল। চলুন আর বাইরে অপেক্ষা না করে চলে যাই স্টেশনের ভিতরে। স্টেশনের এলইডি স্ক্রিনে মুম্বাই মেলের প্ল্যাটফর্ম নাম্বার দেখে নিয়ে সোজা চলে এলাম প্ল্যাটফর্ম নাম্বার 15-তে। 15 নম্বর প্ল্যাটফর্ম হলো হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সের শেষ প্ল্যাটফর্ম, আর এর একদম পাশেই রয়েছে হাওড়া মেট্রো স্টেশন। মুম্বাই মেল অবশ্য অনেক আগেই প্ল্যাটফর্ম নাম্বার 15-তে এসে দাঁড়িয়ে আছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর এই জার্নিতে আমাদের সিট রয়েছে স্লিপার ক্লাসে। রাতের আধার ভেদ করে মুম্বাই মেল এখন তার দীর্ঘ পথ চলা শুরু করলো গন্তব্যে পৌঁছানোর জন্য। আর জায়গা মতো ব্যাগপত্র সব গুছিয়ে রেখে আমরাও আমাদের ডিনারটা সেরে নিলাম। খাবার অবশ্য কেনা নয়, আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। এখন ঠিক ঘড়িতে বাজে 12টা 52 আর আমাদের ট্রেন হাওড়া থেকে প্রায় 90 কিলোমিটার পথ অতিক্রম করে তার প্রথম স্টপেজ এসে দাঁড়িয়েছে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। এদিকে রাত অনেক হওয়ায় আলো নিভিয়ে প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। আর সত্যি বলতে কি, রাতের বেলা ট্রেনের এই নীল আলোটা যেন একটা আলাদা গা ছমছমে রোমাঞ্চকর অনুভূতি জাগায় মনে। নিজেকে একা মনে হলেও সেই একাকিত্বে এক ধরনের গভীর আত্মমগ্নতা আসে। আমাদের 975 কিলোমিটার যাত্রাপথের প্রায় 156 কিলোমিটার পথ অতিক্রম করে মুম্বাই মেল এসে এখন দাঁড়িয়েছে তার 3 নম্বর স্টপেজ দুর্গাপুর রেলওয়ে স্টেশনে। দুর্গাপুর রেল স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ ছিল মাত্র 2 মিনিট, তাই আমাদের ট্রেন ছাড়ার কথা 1:37-এ, কিন্তু এখানে প্রায় 20 মিনিট লেট করে 1:57-তে আমাদের ট্রেন দুর্গাপুর ছেড়ে রওনা দিচ্ছে। এখন ঘুরে আসি চলুন এই ট্রেনের মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা থেকে। রাতের লং জার্নির ক্ষেত্রে যার পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সবার একটু ভাবনার বিষয় থাকে। ট্রেনে বাথরুম প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই যে নামটি মনে পড়ে যায় তিনি হলেন এক বাঙালি যুবক অখিল চন্দ্র সেন, যার সেদিনের পেট খারাপ না হলে ট্রেনে আজও হয়তো টয়লেট বসতো না। তার সেই বিখ্যাত চিঠি ও কাহিনী যা ট্রেনে টয়লেট চালুর কারণ হয়ে দাঁড়িয়েছিল, যা এখন যাত্রীদের আরামদায়ক জার্নির এক অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। তবে এর পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নির্ভর করছে আপনি কোন ট্রেনে, কোন কোচে এবং কোন ক্লাসে যাচ্ছেন তার উপর। আজকের আমি জার্নি করছি মুম্বাই মেলের স্লিপার ক্লাসে। এখানে ট্রেনের দু সাইডে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন 2 ধরনের টয়লেটেরই ব্যবস্থা রয়েছে। এই পুরো যাত্রাপথে তা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তা নির্ভর করছে এই ট্রেনের যাত্রী এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা রেলের কর্মীদের উপর। এখানে অবশ্য যাত্রী সুবিধার্থে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, কল বা মেসেজের মাধ্যমে আপনি দ্রুত এই সমস্যা সংক্রান্ত সমাধান পেতে পারেন। এরপর একে একে আমরা রানীগঞ্জ এবং আসানসোল জাংশন স্টেশনকে পার করে পৌঁছে গেলাম এই ট্রেনের 6ষ্ঠ স্টপেজ বরাকর রেল স্টেশন। হাওড়া থেকে প্রায় 216 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি বরাকর রেল স্টেশনে। বরাকর রেল স্টেশন হচ্ছে আমাদের এই ট্রেনের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লাস্ট স্টপেজ। এরপরে আমরা প্রবেশ করব ঝাড়খণ্ডের মধ্যে। এই মুহূর্তে বরাকর রেল স্টেশনে ওয়েদারখানা দেখুন, কি সুন্দর লাগছে, মনোরম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এইরকম ফাঁকা স্টেশন। ঘড়ি
ঘড়ি বলছে সময় এখন 3:13। তবে আমার সাথে এখনও ঘুমের সাক্ষাৎ হয়নি, তাই আমি এখন ট্রেনময় পায়চারি করছি। আর আমাদের ট্রেন এই মুহূর্তে ঝড়ের গতিতেই চলছে বলা যেতে পারে। অ্যাভারেজ স্পিড মোটামুটি 125 থেকে 135-এর মধ্যেই। কেন? হাওড়া থেকে আমাদের ট্রেন 257 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছে তার 7ম স্টপেজ ধানবাদ রেল স্টেশনে। আর এই স্টেশনে প্রবেশের সাথে সাথেই আমাদের ট্রেন প্রবেশ করলো ঝাড়খণ্ড স্টেটের মধ্যে। এখন ভোর 4টে, আর আমাদের টোটাল জার্নি হাওড়া টু সাতনার 25টা স্টপেজের মধ্যে আমরা সবে 7টা স্টপেজকে অতিক্রম করলাম। বৃষ্টির ছোঁয়ায় জানলা ভেজে ট্রেনের চাকা মনকে খোঁজে, টিপ টিপ ধারা ট্রেনের ছন্দে হারিয়ে যায় সে কোন আনন্দে। পরবর্তী স্টপেজ পারশনাথ পৌঁছানোর সাথে সাথেই আমরা বৃষ্টির দেখা পেলাম। এমন একটা মনোরম ওয়েদারে সিটে একটু গান এলিয়ে দিয়ে আর পারলাম না। দেখতে দেখতে রাতের আঁধার কেটে গিয়ে সকালের আলো ফুটে উঠেছে। চলন্ত ট্রেন থেকে ভিউটাও কিন্তু বেশ অনবদ্যই লাগছে। আর ওই যে সূর্যি মামা উঁকি দিচ্ছে পূবের আকাশে। আর এদিকে আমি মাত্র 2 ঘন্টায় অনেক ঘুমিয়েছি এই ভাব নিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। আমাদের সকালবেলার ব্রেকফাস্ট তৈরি করছে রাকেশ ভাই। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টে রয়েছে রুটি, কলা, কালকে রাতের চিকেন আর 2টো করে ডিম সিদ্ধ। এদিকে আমাদের সুব্রতদা খেতে শুরু করে দিয়েছে, আমাদের জন্য আর অপেক্ষাই করলো না, এত খিদে পেয়ে গেছে। এদিকে স্বরাজ ভাই খাচ্ছে উপরে। মজা করছি ভাই, কেন সকাল সকাল একদম হেলদি ব্রেকফাস্ট হচ্ছে আমাদের, চিকেন ডিম, কলা, রুটি এবং চিকেন দিয়ে। এখন ঘড়িতে বাজে 7:10, আর আমরা এখন পৌঁছে গেছি গয়া রেল স্টেশনে, যার দূরত্ব হাওড়া থেকে 456 কিলোমিটার। গয়াকে আমরা কম বেশি সবাই চিনি, যা একটি তীর্থস্থান হিসাবেই পরিচিত। গয়া পৌঁছানোর সাথে সাথে আমরা প্রবেশ করে গেলাম বিহার রাজ্যের মধ্যে। হাওড়া থেকে 560 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন চলে এসেছি সাসারাম রেল স্টেশনে, যেটা এই ট্রেনের 16 নম্বর স্টপেজ। আর এই স্টেশনে ট্রেনের স্টপেজ আছে মাত্র 5 মিনিট। সাসারাম বর্তমান বিহারে রোহতাস জেলার একটা প্রশাসনিক কেন্দ্র। তবে ইতিহাস ঘাঁটলে জানা যায় যে এই সাসারাম ছিল শেরশাহ সুরি অর্থাৎ সুরি বংশের একজন সম্রাট, তার জন্মস্থান এবং সুরি বংশের রাজধানী। Good afternoon. সাসারাম পার করে মুম্বাই মেল এখন চলে এসেছে তার 20তম স্টপেজ মির্জাপুর জাংশন রেলওয়ে স্টেশন। আর এই মির্জাপুর জাংশন কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত। এটাই হচ্ছে মির্জাপুর রেলওয়ে স্টেশন।
ঘড়িতে বাজে এখন দুপুর 2টো, আর আমরা এখন পৌঁছে গেছি মির্জাপুর জাংশন রেলওয়ে স্টেশনে। এই মির্জাপুর নামটা শুনে অনেকেই চিনতে পারবেন, যারা মির্জাপুর সিরিজটা দেখেছেন, সেই বিখ্যাত সিরিজ। অবশ্যই একবার দেখে থাকলে মির্জাপুর সম্বন্ধে আপনাদের আইডিয়া চলে আসবে। মির্জাপুর আসার কিছুক্ষণ পরেই আমাদের বগিতে জলের লাইনে কিছু লিকেজ দেখা গিয়েছিল। রেলের কর্মীদের জানানোর সাথে সাথেই অবশ্য তৎক্ষণাৎ মেনটেন্যান্সের কাজ শুরু করে দেন তারা। ছোটবেলা থেকেই ট্রেন চড়ার একটা আলাদা শখ এখনো রয়ে গেছে আমার। না, লাইনটা কোনো বিখ্যাত গান বা কবিতার অংশ নয়, বরং এটি একটি সাধারণ আবেগ, যা অনেকের মধ্যেই রয়েছে। আর এই আবেগই আমার ভ্রমণ জার্নির আগ্রহকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। এই পৃথিবীতে এত সৌন্দর্য যাতে জীবন থেকে পালিয়ে না যায়, তার খেয়াল তো রাখতেই হবে। কাল রাতের পর আবারও একবার আমরা বৃষ্টির দেখা পেলাম, আর সেটা হলো এই প্রয়াগরাজ চিওকি জাংশনে এসে। প্রয়াগরাজ চিওকি জাংশন সবার চেনা এলাহাবাদের প্রয়াগরাজ জাংশন থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। উত্তরপ্রদেশ বর্ডার পার করে আমরা এখন প্রবেশ করছি মধ্যপ্রদেশ রাজ্যের মধ্যে। আর এই মধ্যপ্রদেশের মধ্যেই আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ হলো সাতনা রেল স্টেশন, যেখানে আমাদের এই ট্রেন জার্নির সমাপ্তি ঘটবে। হাওড়া থেকে 17 ঘন্টায় 975 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে পৌঁছে গেছি মধ্যপ্রদেশের সাতনা রেলওয়ে স্টেশনে। গতকাল রাত 11টা বেজে 40 মিনিটে হাওড়া থেকে যাত্রা শুরু করে আজ আমরা বিকেল 4টে বেজে 40 মিনিটে সাতনাতে পৌঁছে গেছি। আর এই যাত্রাপথে ট্রেন জার্নিতে সময় লাগলো 17 ঘন্টা। সাতনা রেলওয়ে স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি সাতনা বাস স্ট্যান্ডে। সাতনা রেল স্টেশনের বাইরে থেকে সাতনা বাস স্ট্যান্ডে যাওয়ার টোটো ধরে নিয়েছি। রাস্তা 2.2 কিলোমিটার, তো আমাদের এত লাগেজপত্র নিয়ে হেঁটে যাওয়া তো সম্ভব না, ওই জন্য টোটোতেই যাচ্ছি। আর টোটোতে আমাদের মাথাপিছু ভাড়া নিয়েছে 20 টাকা করে। এই বাসে করেই আমরা সাতনা বাস স্ট্যান্ড থেকে পান্নার দিকে রওনা দেব। টোটো থেকে বাস স্ট্যান্ডে নেমেই সঙ্গে সঙ্গে আমরা এই পান্নাগামী বাসটি পেয়ে গেলাম, তাই ঝটপট ব্যাগপত্র নিয়ে উঠে পড়লাম বাসে, আর বসার সিটও পেয়ে গেলাম। আমরা এখন সাতনা থেকে পান্নাগামী বাসে উঠে পড়েছি। আর সাতনা থেকে পান্নার ডিস্টেন্স 72 কিলোমিটার। আর এই জার্নিতে আমাদের ভাড়া পড়ছে প্রতিজন পিছু 100 টাকা করে। সন্ধ্যা হয়ে আসছিল আর চারিদিকে দৃশ্যমানতাও কমে আসছিল। আমাদের পৌঁছতে এখনো অনেকটা পথ বাকি, তাই চাপা একটা টেনশন কাজ করছিল যে পান্নাতে পৌঁছে হোটেলের সন্ধান পাবো কিনা সেটা ভেবে। তবে পান্নাতে পৌঁছে হোটেল খুঁজে পেতে আমাদের তেমন সমস্যা হলো না। বাস স্ট্যান্ডের পাশেই এই হোটেলটি আমাদের বেশ পছন্দই হয়েছিল, আর ভাড়াও ছিল অনেক কম। 24 ঘন্টায় আমাদের 5 জনের জন্য 800 টাকা। আর আমাদের এখন বেশ ভালো একটা ঘুমের প্রয়োজন ভেবে সোজা পেমেন্ট করে এন্ট্রি নিয়ে নিলাম। হ্যাঁ, একদম জনবহুল এলাকা বলে খাবারের হোটেলের কিন্তু অভাব নেই এখানে। এই হচ্ছে পান্নাতে আমাদের হোটেল। একটু ছোট হলে কি হবে রুমটা, এখানে ডবল বেডের 2টো বেড রয়েছে এবং একটা সিঙ্গেল বেডের রয়েছে। আর উপরে এসি রয়েছে, তো আপনারা এসি নিতে পারেন, নন এসিও নিতে পারেন, কোনো চাপ নেই। আর এপাশে হচ্ছে এই যে বাথরুম, কন্ডিশন মোটামুটি ঠিক আছে, খারাপ না। আজ এই পর্যন্ত। পরের পর্বে আগামীকাল সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।